একমাত্র বাংলাদেশের নাগরিকেরা এই দেশটিতে ফ্রি অন অ্যারাইভাল ভিসা পান। অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে এই দেশে যেতে আপনাকে কোনো ঝামেলায় পোহাতে হবে না। সেখানে ঘুরতে গিয়ে কোনো কারণে যদি হাসপাতালে যেতে হয় তাহলে আপনি দেখবেন সেখানকার ডাক্তার, নার্স থেকে শুরু করে সব কর্মচারী মেয়ে। তখন আপনি হয়তো ভাববেন আপনি কোনো মহিলাদের হাসপাতালে ঢুকে পড়েছেন, কিন্তু না, এখানে পুরুষ মহিলা সব রকমের রোগী দেখতে পাবেন আপনি। আসলে এখানকার বেশিরভাগ হসপিটালই মেয়েরা চালায়। শুধু কি হসপিটাল থেকে বেরিয়ে রাস্তায় এলেই দেখবেন দোকানপাটও চালাচ্ছে মেয়েরা। হোটেলের মালিক মেয়ে, ভারী ভারী মাল বহনকারী মজদুর মেয়ে, রান্নার কুক মেয়ে, এমনকি ড্রাইভারও মেয়ে। একটু খোঁজ নিলেই জানতে পারবেন পরিবারের বাড়ি, গবাদি পশু এবং জমির মতো সব সম্পত্তি এবং জিনিসপত্র ছেলেরা নয় বরং পরিবারের বড় মেয়েরা পায়। এতে করে আপনি ভাবতে পারেন তবে কি এখানে পুরুষ কম আছে নাকি? কিন্তু না, এই দেশে 53% পুরুষ। আসলে এই দেশটিতে সবাই কাজ করে, পুরুষ এবং মহিলাতে কোনো ভেদাভেদ নেই, তবে তারা নারীদেরকে বেশি সম্মান দেয়। এই কাজটা শুধু পুরুষদের কাজ আর এটা শুধু মহিলারাই করবে এমন ভাবে কোথাও কোনো ভাগাভাগি করা নেই। কি অবাক হচ্ছেন? নিশ্চয়ই ভাবছেন কোন দেশের কথা বলছি। এরকম দেশ কি আদৌ কোথাও আছে? আছে। এই দেশটির নাম হচ্ছে ভুটান। ভুটানে ঘুরতে গিয়ে আপনি কখনোই দেখতে পাবেন না কেউ রাস্তায় শুয়ে দিন কাটাচ্ছে, যেমনটা আমাদের দেশে প্রায় দেখা যায়। বাড়িঘর বা থাকার জায়গা না থাকায় রাস্তায় মানুষকে দিন কাটাতে হয়। তবে হ্যাঁ, যদি কেউ হারিয়ে যায় তবে রাস্তায় তাদের খানিকক্ষণের জন্য দেখতে পারবেন। আবার কারো বাড়ি ভেঙে গেলে বা কোনো কারণে বাড়িঘর ছাড়া হলে তাদের শুধুমাত্র রাজার শরণাপন্ন হতে হয়। তার কাছে গেলেই তিনি জমি ও বাড়ির ব্যবস্থা করে দেন, যাতে করে তারা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতে পারে। তাছাড়া ভুটানের হসপিটালে গেলে দেখতে পাবেন এই দেশটির প্রতিটি নাগরিকের বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার অধিকার আছে। পুরনো ঐতিহ্যবাহী ও শাস্ত্রীয় ঔষধ উভয় প্রচলিত এবং একজন ব্যক্তি চিকিৎসা পদ্ধতিতে নিজের সিদ্ধান্ত নিতে পারেন। এর থেকেও বেশি অবাক করার বিষয় হচ্ছে এই যে, যেমনটা আমি ইন্ট্রোতে বলেছিলাম যে এখানকার ডাক্তার, নার্স থেকে শুরু করে সব কর্মচারীরাই মেয়ে। এই দেশটি একটি মেয়ে প্রধান দেশ বলা চলে। মেয়েরা এখানে তাদের ন্যায্য সম্মান পায়। শুধু তাই নয়, অবাক করা এই দেশের আরো অবাক করা সব তথ্য জানতে চলেছেন আজকে। এদেশে কোনো ট্রাফিক লাইট নেই, তবে এটি মানুষের জন্য কোনো সমস্যা নয়, কারণ এখানে নেই কোনো যানজট আর এখানে ঘটেও না কোনো দুর্ঘটনা। গাড়িতে হর্ন বাজায় না, রাস্তা পারাপারের সময় গাড়ি থেমে যায়। সমস্ত রাস্তার সাইনগুলো হাতে অঙ্কন করা। সত্যি বলতে এখানকার রাস্তাগুলো বেশ চমৎকার। এই দেশের মানুষের লেখাপড়ার জন্য কোনো খরচই নেই, অর্থাৎ ছোট থেকে বড় সবার লেখাপড়ার খরচ সরকারই বহন করেন। এই দেশে নেই কোনো দূষণ, কারণ এখানকার 72% জায়গায় বনাঞ্চল। দেশে তামাক চাষ এবং বিক্রি নিষিদ্ধ করার একটি আইন প্রণয়ন আছে। দেশটিতে তামাক কেনা অসম্ভব, তাই এই দেশে কোনো ধূমপানকারী নেই। তবে আপনি জানলে অবাক হবেন যে ভুটানের রাস্তার আনাচে কানাচে গাজার গাছ জন্মায়, আর যেহেতু তারা ধূমপাই নয় তাই সেই গাছগুলোকে তারা গরু এবং শূকরকে খাওয়ায়। এখানকার রাস্তাঘাট একদমই পরিষ্কার। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন কতটুকু পরিষ্কার, তবে বলতে হয় এতটাই পরিষ্কার যে রাস্তায় গড়াগড়ি খেতে পারবেন আপনি, তাও আবার খালি গায়ে। দেশটির ভেতর বিদেশিদের বিয়ে করা নিষিদ্ধ। রাজা বিশ্বের বাকি দেশগুলো থেকে তাদের অনন্যতা এবং বিচ্ছিন্নতা রক্ষা করতে সবকিছু করেন। একটি বিয়ের অনুষ্ঠানের সময় ভিক্ষুকরা মন্ত্র পাঠ করেন। এটা বলা হয় যে এই প্রক্রিয়া নববধূদের একটি শক্ত মানসিক সংযোগ নির্মাণ করতে পারে। এদেশের নিয়ম অনুযায়ী বিয়ের পর পুরুষ নারীদের বাসায় আসেন এবং যখন তিনি যথেষ্ট অর্থ উপার্জন করেন তখন তারা অন্য বাড়িতে নিজেদের মতো থাকতে পারে। এই দেশে খাবারের নেই কোনো ফরমালিন, কারণ এই দেশের ইকোলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কোনো রাসায়নিক পণ্য আমদানি বা ব্যবহার করা আইনত নিষিদ্ধ। তারা যেসব কিছু খায় বা ব্যবহার করে তার সবকিছুই দেশের ভেতরেই চাষ করা হয় এবং এটি সম্পূর্ণ প্রাকৃতিক। তবে বাঙালিরা এখানে ঘুরতে গেলে কিন্তু বেশ আরামেই কিছুদিন পার করতে পারবেন। আর চা পাগল হলে তো কথাই নেই, কারণ তাদের প্রধান এবং মৌলিক খাবারই হচ্ছে ভাত।
ঠিক বাঙালিদের মতো। তাছাড়া এখানকার মানুষ চা খেতে খুব পছন্দ করে। তারা লবণ, মরিচ এবং মাখন দিয়ে কালো এবং সবুজ চা বানায়। এমনকি আপনি একটি কথা জেনে অবাক হবেন, এই দেশের মানুষ প্রচুর গাছ লাগাতে পছন্দ করেন। রাজা রানীর প্রথম সন্তানের জন্ম জনগণ পালন করে 1,08,000 গাছ লাগিয়ে। গাছ তাদের কাছে দীর্ঘজীবন, সৌন্দর্য এবং সহমর্মিতার প্রতীক। 2015 সালে মাত্র 1 ঘন্টায় 50,000 গাছের চারা লাগিয়ে ভুটান গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেয়। এই দেশটিতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাপিত, কৃষক সবাই গাইডের কাজ করে। অর্থাৎ আপনাকে যে একটু আগে রাস্তা দেখিয়ে দেবে, কিছুক্ষণ পর আপনি জানতে পারবেন তিনি একজন বিরাট বড় শিল্পপতি। এখন এত কিছু শুনে যদি এই দেশে ঘুরতে যেতে ইচ্ছে করে থাকে, তাদের জন্য বলি, যদিও রাজা দেশটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, তবুও তিনি পুরো দেশে প্রবেশের অনুমতি দেননি। আপনি ভ্রমণে শুধুমাত্র একদল পর্যটকদের সাথে যেতে পারবেন। সমস্ত নথি এবং ভিসা একটি রাষ্ট্রনিযুক্ত কোম্পানি দ্বারা ইস্যু করা হয়। পারমিট পেতে আপনাকে অগ্রিম সমস্ত খরচ দিতে হবে, যেমন ফ্লাইট টিকিট, হোটেল ফি, ট্যুর অপারেটর এবং গাইড পরিষেবা, ভিসা, এমনকি বীমা। দেশটিতে আপনি শুধুমাত্র একজন গাইডকে সাথে নিয়ে ভ্রমণ করতে পারবেন। আপনার নিজে নিজে কোথাও ঘোরার কোনো সুযোগ নেই। তবে হতাশ হবেন না, বাংলাদেশ এবং ইন্ডিয়ানদের জন্য এ বিষয়ে অনেক ছাড় দেয় তারা। কেননা ভুটানের এক সময়কার রাজা নিজেই বাংলাদেশে পড়াশোনা করতেন, তাই বাঙালিদের জন্য তাদের হৃদয়ে রয়েছে বিশেষ স্থান। আর যে কঠোর নিয়মগুলোর কথা বললাম, সেগুলো মূলত ইউরোপিয়ানদের জন্য, কেননা তারা চায় না যে ভুটানে ইউরোপিয়ান কোনো অনাকাঙ্ক্ষিত সংস্কৃতি ঢুকে পড়ুক। ট্যুর অপারেটররা সমস্ত পর্যটকদের জন্য বিভিন্ন বিনোদনমূলক প্রোগ্রামের আয়োজনও করে। দেশের মধ্যে এবং বাইরে সমস্ত ফ্লাইট পরিচালনার জন্য কেবলমাত্র একটি বিমান সংস্থা রয়েছে এবং দেশটির সব হোটেলগুলোর দাম সরকার দ্বারা নির্ধারিত হয়। আরে ধুর, এত কিছুর মাঝে তো আসল ব্যাপারটাই বলা হয়নি। ভুটানের সবচেয়ে দারুণ বৈশিষ্ট্য হচ্ছে এই দেশকে বলা হয় পৃথিবীর সবচাইতে সুখী দেশ। কি বুঝলেন কিছু? আসলে ভুটানের জীবনযাপনের মান বিচার করা হয় গ্রস ন্যাশনাল হ্যাপিনেস দ্বারা, অন্যান্য দেশের মতো গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মাধ্যমে নয়। দেশটির সরকার জনগণের বস্তুগত ও মানসিক শান্তির কথা বলে। এই বিষয়টি পর্যবেক্ষণ করা হয় দেশটির গ্রস ন্যাশনাল হ্যাপিনেস সেন্টার থেকে। এই সংস্থা একজন মানুষ পরিচালনা করে। অধিকাংশ ভুটানবাসী তার জীবন নিয়ে বিরাট সুখী। এই দেশটিতে জনসংখ্যা মাত্র 7.5 লাখ, ভূখণ্ড 38,364 বর্গ কিলোমিটার, প্রধান ভাষা জংঘা, রাষ্ট্রধর্ম বৌদ্ধ, এছাড়া হিন্দু ধর্মও রয়েছে। ভুটানিদের গড় আয়ু পুরুষদের বেলায় হয় 66 বছর এবং নারীদের হয় 70 বছর। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর টেন্ডি দর্জি, তারা দুজনই বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজে লেখাপড়া করেছেন। গোটা দেশটিতে কোনো রেল যোগাযোগ ব্যবস্থা নেই, নেই কোনো নৌবাহিনী, বিমান বাহিনী। দেশটির ক্রাইম রেট খুবই নিম্ন। এমনকি আপনি একটি জিনিস জেনে আরো অবাক হবেন যে 1999 সাল থেকে পলিথিন নিষিদ্ধ করা হয় এই দেশে। ভাবুন তো কতটা পরিবেশ বান্ধব দেশ হলে এই সিদ্ধান্ত নিতে পারে। আরেকটি অবাক করা বিষয় হচ্ছে ভুটানে 1999 সাল পর্যন্ত টিভি এবং ইন্টারনেট আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ছিল, কিন্তু আধুনিক প্রযুক্তি থেকে সমগ্র দেশকে আলাদা করা অসম্ভব ছিল। তাই রাজা এই নিয়ম বাতিল করার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে ভুটান টেলিভিশন ব্যবহারের দিক থেকে বিশ্বের শেষ দেশ। এখন চলুন এদেশের মানুষের পোশাক সম্পর্কে জানা যাক। অন্য দেশ থেকে এত ভিন্ন একটি দেশ আর তাদের জামা কাপড় ভিন্ন হবে না তা কি করে হয়? ভুটানের মানুষেরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করেন। পুরুষেরা ভারী পোশাক পরেন এবং মহিলারা লম্বা পোশাক পরেন। একজন ব্যক্তির অবস্থা এবং সামাজিক স্তর তাদের বাম কাঁধে আবৃত স্কার্ফের রং দ্বারা চিহ্নিত করা হয়। সাধারণত মানুষ সাদা স্কার্ফ পরেন, ধনী মানুষ এবং ভিক্ষুকরা হলুদ রঙের পোশাক বেশি পরেন। তাই আপনার একটু বুঝতে কষ্ট হতে পারে এখানে কে ধনী আর কে ভিক্ষুক। তারা সবাই নিজেদের সংস্কৃতিকে অনেক ভালোবাসে। তাই তো ভুটানের রাজা সতর্ক করে দিয়েছেন টিভি আর ইন্টারনেটের প্রভাবে যেন ভুটানের সংস্কৃতি হারিয়ে না যায়। জনগণ দেশের রাজাকে দারুণ ভালোবাসে। রাজতন্ত্র তাদের অনেকেরই পছন্দ। আপনি জানলে অত্যন্ত অবাক হবেন যে এই দেশটিতে কারো জন্মদিন পালন করা হয় না।
এমনকি এখানকার কোনো মানুষেরই নিজেদের জন্মদিন মনেই থাকে না, কেননা ভুটানিদের মতে শুধু জন্মের দিনটা স্পেশাল হবে না, স্পেশাল হবে প্রতিটা দিন। আর তাই বছরের একটি দিনে তারা সবাই মিলে সবার জন্মদিন একসাথে উদযাপন করে। যদিও ভুটানে এখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে, সংসদের অধিকাংশ সদস্যই উচ্চশিক্ষিত, সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ রয়েছে, তবে সুপ্রিম পাওয়ার এখনো রাজার হাতে এবং রাজপরিবার এখনো উচ্চ আসনে আসীন। আরেকটি মজার কথা কি জানেন, তরুণ বয়সের রাজা জিগমে সিংহে ওয়াংচু সে দেশের প্রথম বিভাগ ফুটবল লিগের একজন খেলোয়াড় ছিলেন। তিনি ছিলেন গোলকিপার। একদিন রাজা খেয়াল করলেন তার দল গোল দেয় কিন্তু কখনো গোল খায় না। পরে তিনি জানতে পারেন বিপরীত দলের সবাই এই ভেবে গোল খেয়ে যাচ্ছে যে গোলকিপার তো রাজা, তাই রাজার সম্মান রক্ষার্থে কেউ গোলই দিতে আসে না, গোলপোস্টের সামনে বল এনে বল অন্যদিকে পাঠিয়ে দেয়। আর এটি তিনি যেদিনই জানতে পারেন সেদিন থেকেই তিনি ফুটবল খেলা ছেড়ে দিয়েছিলেন, কারণ তিনি চান না কেউ তার জন্য এইভাবে হেরে যাক। ভাবুন তো দেশের মানুষকে কতটা ভালোবাসলে এমনটা করা যায়। ভুটানে অতীতে অনেক কিছু ছিল না এবং এখনো অনেক কিছু নেই। দেশটিতে আধুনিকতার ছোঁয়া এখনো তেমন লাগেনি, তারপরও দেশটির জনগণ ভীষণ খুশি। তাদের কাছে সুখের গুরুত্বই সর্বোপরি। ভারতীয় উপমহাদেশের অন্যান্য দেশগুলোর চেয়ে ভুটান সবচেয়ে আলাদা। দুর্নীতি, অপশাসন, নোংরা রাজনীতি, জাতিগত হানাহানি, দলীয়করণ, আত্মীয়করণ, ব্যাংক লুট এগুলো ভুটানকে স্পর্শ করতে পারেনি। আমরা কথায় কথায় এতদিন বলে এসেছি গণতান্ত্রিক দেশ বিভিন্ন উন্নত দেশ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এখন বলার সময় এসেছে ভুটান থেকে আমাদের আসল শিক্ষা নেওয়া উচিত। তারা একের পর এক দৃষ্টান্ত স্থাপন করেই যাচ্ছে। ভুটান আমাদের সামনে সত্যিই এক অনুসরণীয় মডেল। সেখানে সবকিছুই চলে নিয়ম শৃঙ্খলা আর ভালোবাসার মধ্য দিয়ে। তাদের দেশপ্রেম এমনকি রাজনীতিও যে কাউকে মুগ্ধ করবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।